নমস্কার, আমি অরূপ চক্রবর্তী। রাত পোহালেই দেশের লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট। তৃতীয় দফার ভোটে যাওয়ার আগে কি ভাবছেন দেশের মানুষ, কি ভাবছেন আমাদের এই বাংলার মানুষ, প্রধান ইস্যু কি আমাদের বাংলার লোকসভার ভোটে, আমাদের বাংলার ভোটাররা কিভাবে দেখছেন এই লোকসভা ভোট। মালদা মুর্শিদাবাদের একটা বড় অংশে কালকে ভোট, আর ঠিক তার আগে মাত্র দুদিন আগে যে ঘটনা সামনে এসছে তাতে রাজ্য রাজনীতির বলতে গেলে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা ঘটনা চলে এসছে সামনে। কি ঘটনা? আমরা সকলেই শুনেছি সন্দেশখালী, যে সন্দেশখালীতে শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে একাধিক ভুরি অভিযোগ সামনে এসেছিল। রাজ্যের শাসক দল তৃণমূল অস্বস্তিতে ছিল, জমি দখলের অভিযোগ এসেছিল, তার থেকেও ভয়ঙ্কর যে অভিযোগ এসেছিল সেটা ছিল সন্দেশখালীতে নারী নির্যাতনের, মেয়েদের ওপর অত্যাচার। বাস্তবে কি হয়েছে সেটা পরবর্তীকালে ভাইরাল ভিডিওয়ে আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এই মেয়েদের ওপর অত্যাচার, মায়েদের ওপর অত্যাচার এবং তার সাথে একটা মুসলমান ন্যারেটিভ, শেখ শাহজাহান মুসলমান, এবং প্রথম দিকে তো শিবু হাজরা এবং উত্তম সর্দার তার দুই সহযোগী যাদের উপরে মূলত অভিযোগটা এসেছিল তাদেরকেও এক শ্রেণীর গদি মিডিয়া মুসলমান বানিয়ে দিয়েছিল, যে মুসলমানদের হাতে হিন্দুদের উপর অত্যাচার। কেন এই ন্যারেটিভটা সামনে এসেছিল এটা বুঝতে গেলে বিজেপি আরএসএস এর করা নিজস্ব সার্ভে, আরএসএস এর নিজস্ব সমীক্ষা বলছে এ রাজ্যের সংখ্যালঘু ভোটের মেজরিটি পোর্শন তৃণমূল পায়, সংখ্যালঘু ভোটের মেজরিটি পোর্শন তৃণমূল কংগ্রেসের একচেটিয়া ভোটার। কিন্তু সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ হিন্দু, এ রাজ্যে 30% কাছাকাছি সংখ্যালঘু মানুষ বাস করেন, 70% কাছাকাছি হিন্দু পপুলেশন। এই হিন্দু ভোটারের পুরুষ ভোটার যারা, তাদের অধিকাংশ বিজেপির সমর্থক। এটা আরএসএস এর নিজস্ব সমীক্ষা 2024 লোকসভা নির্বাচনের আগে তাদেরকে জানিয়েছে। পুরুষ ভোটাররা বিজেপির সমর্থক হলেও তাদের বাড়ির মহিলা ভোটাররাও মমতা ব্যানার্জিকে ভোট দেন। তার কারণ সেই মহিলাদেরও লক্ষ্মীর ভাণ্ডার, সেই মহিলাদের ঘরের মেয়েদের পড়ার জন্য কন্যাশ্রী, সবুজ সাথী, একাধিক প্রকল্প, এমনকি স্বাস্থ্যসাথী কার্ডেও মেয়েদের নাম প্রথমে থাকা নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির মহিলা ভোটকে নারী ক্ষমতায়নের লক্ষ্যে মমতা ব্যানার্জির পদক্ষেপের ফলশ্রুতি হিসেবে একচেটিয়াভাবে মহিলা ভোটকে সিকিউর করে দিয়েছে। তার ফল 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি আপকি বার 200 পার বলার পরেও কার্যত বিজেপি ধরাশায়ী, উল্টে মমতা ব্যানার্জি তার দল তৃণমূল কংগ্রেস 200 পার করেও 215টা আসন বিধানসভায় পেয়ে যায়। তো এই জায়গায় মমতা ব্যানার্জির যদি এই বিজয় রথকে আটকাতে হয় তাহলে একটা জায়গাকেই আঘাত করতে হবে, হার্ম করতে হবে, সেটা হচ্ছে এই রাজ্যের মায়েদের ভোট, মেয়েদের ভোট। তাই সম্ভবত সন্দেশখালীর চিত্রনাট্য তৈরি করা হয়েছিল। কি বলছেন গঙ্গাধর কয়াল, সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি? আসুন আমরা সেই ভিডিওতে এক ঝলক দেখে নিই সেখানে গঙ্গাধর কয়াল কি বলেছেন। ঠিক সেখানের গঙ্গাধর কয়ালের বক্তব্য যতটুকু আমরা দেখেছি তাতে উনি নিজে ব্যাখ্যা করেছেন যে আসলে যাদের ধর্ষণ হয়নি তাদেরকে দিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ এমনভাবে সাজানো হয়েছিল যে 7-8 মাস আগে কারুকে ধর্ষণ হয়েছে বলতে হয়েছে, এবং তার বিনিময়ে শুভেন্দু অধিকারী টাকা এবং মোবাইল দিয়ে সাহায্য করেছেন। আসুন নিজেই দেখে নি গঙ্গাধর কয়াল ঠিক কী বলেছেন তার ভাইরাল হওয়া স্টিং অপারেশন ভিডিওতে। বুঝতে পারছো দাদা, রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে, আমার বাড়ির মিসেসকে করাতে পারতো, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে
বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে তাও ক্ষমতা আমাদের লোক বুঝছো? না, সব টিএমসির মহিলা। টিএমসির লোক সব তাদেরকে টিএমসির লোক তাদের করিয়েছেন। হ্যাঁ, আপনারা কিভাবে মানে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না আমাদের নির্দেশ ছিল, শুভেন্দু তো হেল্প করেছে। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেফতার করাতে গেলে তোমাদের এই করে করতে হবে। রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম শুভঙ্কর। সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে মেছে, ঠিক আছে, সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। না এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য টিও ওরা এসেছিল। পিএ কে? পিএ হচ্ছে পীযূষ নাকি আছে, পীযূষ এই জায়গাতে জীবনে আসে না, ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়। আমাকে আর খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, ঠিক আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। ও যদি আমার সঙ্গে থাকতো তাহলে ও শুভঙ্করের থাকতে হতো না, আমি টোটাল এরিয়া ওর পিএ কে দিয়ে কন্ট্রোল করিয়ে দিই। শুভঙ্কর গিরি তো নেজাটের। তাহলে শুভঙ্কর গিরি ও তো হচ্ছে আপনাদের পিএর সঙ্গে দেখলাম না, ও তো ভালো ও তো বিজেপি আপনার সংস্থান কনভেনার শুভঙ্কর গিরি। তাহলে ওই এদেরকে ব্রেন ওয়াশ করতো। আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে, ওইটা করতে হবে। না আপনারা কি ব্রেন ওয়াশ কিভাবে করতে? হ্যাঁ, ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে, ওরা যেটা বলতো আমি করিয়ে দিই। না আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না, মানে শিবু শাহজাহান পরবর্তী দিনে এদের গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে। আর তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া সবার প্রথম জবানবন্দি কি একদম রেখাই, অভিযোগ সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা সাহস করেছে। তাও এটা আপনার কিন্তু ক্রেডিট দাদা। দেখুন, আমরা দেখতেই পেলাম এই যে স্টিং অপারেশনে ধরা পড়া বিজেপির সন্দেশখালী ২ নম্বর ব্লকের মণ্ডল সভাপতি, ইনি কোনো সাধারণ কর্মী নন। বিজেপির যে মণ্ডল, সেই মণ্ডল হচ্ছে বিজেপির অর্গানাইজিং ডিস্ট্রিক্ট, তার সভাপতি সন্দেশখালীর, অর্থাৎ সন্দেশখালীর তিনি শীর্ষ নেতা গঙ্গাধর কয়াল। তিনি প্রকাশ্যে, হ্যাঁ নিশ্চিতভাবে সিক্রেট ক্যামেরা, স্টিং অপারেশন, আর বিজেপির সাথে তো স্টিং অপারেশনের সম্পর্ক আজকের নয়, সেই তহেলকার সময় থেকে বিজেপির সঙ্গে স্টিং অপারেশনের একটা অম্লমধুর সম্পর্ক। তো এক্ষেত্রেও স্টিং অপারেশনে পরিষ্কার দেখা গেল এবং তিনি নিজে স্বীকার করলেন যে রেপের মিথ্যে অভিযোগ সাজিয়ে কিভাবে তৃণমূল কংগ্রেসের নেতাদের কার্যত মেলাইন করা হলো। কিন্তু এটা করতে গিয়ে তারা যেটা করলেন, আসলে তারা মায়েদেরকে, এই বাংলার মেয়েদেরকে, 10.5 কোটি বাংলার মানুষ, তার অর্ধেক মহিলা, 5.5 কোটির কাছাকাছি বাংলার মায়েদের, বাংলার মেয়েদের 2000 টাকার বিনিময়ে যে তারা তাদের সম্ভ্রম বিকিয়ে দেন, এই তথ্যটা গোটা দেশের সামনে তুলে ধরলেন। বাংলার এই অপমান বাংলার মানুষ আগামী দিন ক্ষমা করবেন কিনা সেটা তো লোকসভা নির্বাচনের ফলাফল যেদিন বেরোবে 4 তারিখ নিশ্চয়ই আমরা সবাই জানতে পারব। কিন্তু তারও আগে ঘটনাক্রম কিভাবে তৈরি হচ্ছে শুধু বাংলায় নয় সারা দেশে, সেটা আসুন এক ঝলক আমরা ভালো করে একটু চোখ বুলিয়ে নিই। প্রথমে যখন লোকসভা নির্বাচন সামনে আসছে, তখনও ডেট ঘোষণা হয়নি, টিভির পর্দায় বিজ্ঞাপন আসা শুরু করলো, খবরের কাগজে বিজ্ঞাপন আসা শুরু করলো, দেশের দরকার মোদির গ্যারান্টি, মোদি কা গ্যারান্টি। এখন আপনি সংবাদ মাধ্যম খুলবেন, মোদি কা গ্যারান্টি, মোদি কা গ্যারান্টি। কদিন আগে পর্যন্ত প্রচুর বিজ্ঞাপন দেখা যাচ্ছিল। কি মোদির গ্যারান্টি? এবার দেশের মানুষ প্রশ্ন করা শুরু করলেন। মোদির গ্যারান্টি ছিল নরেন্দ্র মোদী যদি 2014 ক্ষমতায় আসেন, তাহলে বাইরে যত কালো টাকা চলে গেছে সব কালো টাকা ফিরে আসলে প্রত্যেক যুবকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ চলে আসবে। মোদির গ্যারান্টি ফ্লপ গ্যারান্টি। দেশের মানুষ বিশ্বাস করেছিল। পরে অমিত শাহ বলেছিলেন, वो तो एक पॉलिटिकल जुमला है, ये आपको भी पता है, मुझे भी पता है, देश की जनता को भी पता है। ये जुमला है
किसी के अकाउंट में 15 लाख रुपया कभी नहीं जाता, वो उनको भी मालूम है और आपको भी मालूम है, देश की जनता को भी मालूम है। किसी को कैश कभी नहीं दिया जाता, वो सबको मालूम है। ये भाषण देने का एक तरीका है, एक जुमला है। अगर किसी ने ये मान के वोट दे दिया कि मेरे अकाउंट में तो 15 लाख आ रहे हैं, जैसा वो कह रहे हैं, ऐसा कोई नहीं मानना चाहिए। आप बताइए ना, आप मानते हैं? नहीं, मैं तो ये मानता हूं कि ये चुनावी भाषण না 2014তেই তারা বলেছিলেন যে বছরে 2 কোটি বেকারের চাকরি, অর্থাৎ 10 বছর নরেন্দ্র মোদী ক্ষমতায় 10 বছরে 20 কোটি বেকার তাদের কর্মসংস্থান করবেন নরেন্দ্র মোদী। কিন্তু বাস্তব কি? সিএমআই রিপোর্ট বলছে গত 45 বছরে দেশের সবচেয়ে বেশি বেকারত্ব আজকের ভারতবর্ষে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষের স্থান পাকিস্তান এমনকি বাংলাদেশেরও নিচে। প্রেস ফ্রিডম ইন্ডেক্স ভারতবর্ষের স্থান 180টা দেশের মধ্যে 161তে এসে পৌঁছেছে। অর্থাৎ মিডিয়ার বাকস্বাধীনতা নেই, মিডিয়াকে গদি মিডিয়া হয়ে থাকতে হবে, দেশের মানুষ খেতে পাচ্ছে না। নরেন্দ্র মোদী বলেছেন বছরে 2 কোটি বেকারের চাকরি দেবেন, উল্টে 10 বছরে নতুন করে 19 কোটি বেকার তৈরি হয়েছে। একটার পর একটা রাষ্ট্রায়ত্ত কারখানা বিক্রি করে দিচ্ছেন এবং সেগুলো কিনে নিচ্ছে হয় আম্বানি নাহলে আদানির মতো সংস্থারা, আর দেশের বেকার আরও বেশি করে আরও নতুন করে বেকার তৈরি হচ্ছে। মোদির দ্বিতীয় গ্যারান্টি ফ্লপ। 2019-এর লোকসভার আগে মোদিজি বললেন ऐसा भी एक घर नहीं रहेगा जिसके सर पर छाद नहीं होगा, देश का किसानों का रोजगार दुगना हो जाएगा, देशेर कृषकेर आय द्विगुण होबे। आजकेও যান দিল্লির বর্ডারে, সিঙ্গু বর্ডারে দেশের কৃষকরা রাস্তায় আন্দোলন করছেন। কৃষকের আয় দ্বিগুণ হয়নি, মানুষের মাথায় ছাদ আসেনি, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়নি, সর্বোপরি সারা দেশব্যাপী ভয়াবহ মূল্যবৃদ্ধি। মুদ্রাস্ফীতি আকাশ ছুঁয়েছে, ডলারের দাম 85 টাকা ছাড়িয়েছে, পেট্রোল 1 সেঞ্চুরি পার, ডিজেল সেঞ্চুরি ছুঁই ছুঁই, এমনকি যে কেরোসিন গরিব মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন সেই কেরোসিনও 110 টাকা ছাড়িয়ে গেছে লিটারে। মানুষ দুটো তথ্যকে পাশাপাশি রাখছে। 500 টাকার রান্নার গ্যাসের সিলিন্ডার মোদিজির দয়ায় 1000 হয়েছে, মমতা ব্যানার্জির সরকার 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডারকে 1000 করেছে। এই দুটো সেগমেন্ট যখন মানুষ পাশাপাশি রাখছে তখন মানুষের সামনে চিত্রগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। একইভাবে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো যেগুলো বিজেপি শাসিত নয়, সেই রাজ্যগুলো যখন প্রো পিপল স্ট্যান্ড নিচ্ছে তখন দেখা যাচ্ছে তামিলনাড়ুতে স্ট্যালিনের অর্থমন্ত্রীকে সাংবাদিক সম্মেলন করতে সেখানে টাকা আটকে রেখেছে। দিল্লি সরকারের ওপর তো বুলডোজার চালানো হচ্ছে, কেরালাতেও একই কাজ করা হচ্ছে। অর্থাৎ যেখানে যেখানে বিরোধী সরকার, বিহারে তেজস্বী যাদবের সঙ্গে একই কাজ করা হয়েছিল, যেখানে বিজেপি বিরোধী সরকার সেখানেই তাদের টাকা আটকে রাখা হচ্ছে, সেই সরকারকে মেলাইন করা হচ্ছে, হ্যারাস করা হচ্ছে। কিন্তু এত কিছু করেও যখন মোদির গ্যারান্টি, মানুষ প্রশ্ন করছে কোথায় গেল মোদিজি তোমার গ্যারান্টি, তখন মোদিজি তার নিজের চেনা ছকে নেমে আসলেন। কি সেই ছক? ডেভেলপমেন্টের এজেন্ডা, অর্থাৎ মোদির গ্যারান্টি ছিল অন ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের কথা না বলে মোদিজি শিফট করলেন তার চেনা ট্র্যাক, তার পুরনো পরীক্ষিত ফর্ম, যেই জায়গায় নরেন্দ্র মোদী এবং বিজেপি আরএসএস সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করে, সেটা হলো ধর্মের চিরাচরিত বিভাজনের লাইন। রাজস্থানের একটি সভায় গিয়ে নরেন্দ্র মোদী আর মোদির গ্যারান্টি নিয়ে কথা বললেন না। কি বললেন রাজস্থানের সভায়? पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। घुसपैठियों को बांटेंगे। क्या आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिया? ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, মাথায় রাখতে হবে সারা পৃথিবীতে রিসেশন এসেছিল। মনমোহন সিং এর পাণ্ডিত্যে এত বড় অর্থনীতিবিদ, ভারতবর্ষ কিন্তু এই গ্লোবাল রিসেশনের মধ্যেও তার ভারতবর্ষের ইকোনমিক গ্রোথকে ধরে রেখেছিল, শুধু তাই নয় বাড়িয়ে নিয়ে গিয়েছিল। সেই ডক্টর মনমোহন সিং এর একটি কথাকে অর্ধসত্য মিথ্যের থেকেও ভয়ঙ্কর তিনি অর্ধসত্য আকারে পরিবেশন করে বললেন যে अगर आप कांग्रेस को वोट देते हैं, इंडिया गठबंधन को वोट देते हैं, মানে বিরোধী বিজেপি বিরোধী দলদের যদি আপনি ভোট দেন তাহলে এরা
আপনার মায়ের মঙ্গলসূত্র নিয়ে বিক্রি করে দেবে, মায়ের মঙ্গলসূত্র বিক্রি করে দেবে, হিন্দুদের সম্পত্তি মুসলমানদের নামে লিখে দেবে। অর্থাৎ চেনা হিন্দু মুসলমানের বিভাজনের ছকে নরেন্দ্র মোদী নেমে গেলেন। কারণ মোদির গ্যারান্টি দেশের মানুষ আর খেলো না, মোদির গ্যারান্টিতে দেশের মানুষ আর বিশ্বাস করল না। আজকে নরেন্দ্র মোদী যখন নিজেই বিভাজনের রাস্তায় নামলেন তখন বোঝা গেল যে মোদির গ্যারান্টি দেশের মানুষ রিফিউজ করেছে। হিন্দু মুসলমানের তাস না খেললে আবার ভোটে জেতা নরেন্দ্র মোদীর পক্ষে অসম্ভব কার্যত দাঁড়াচ্ছে। কিন্তু এই করেও কি শেষ রক্ষা হবে? শেষ রক্ষা হচ্ছে না, কারণ সন্দেশখালি দেখিয়ে দিচ্ছে যে সারা ভারতবর্ষের বুকে কিভাবে বিজেপি পরিকল্পিত চক্রান্ত করে একটার পর একটা রাজ্যে তাদের বিরোধী যে সরকার আছে সেই সরকারকে উৎখাত করার জন্য পরিকল্পনা কায়েম করেছে। কদিন আগে কর্ণাটকের বুকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্রে সেখানকার প্রার্থী ছিলেন প্রজ্জ্বল রেভান্না, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়ার নাতি, যার বিরুদ্ধে অভিযোগ যে 2500-এর বেশি মহিলার সঙ্গে তিনি যৌন নির্যাতন করেছেন, তাদের কাউকে ধর্ষণ করেছেন, তাদের কাউকে বিবস্ত্র করে তাদের সেক্স ভিডিও ক্যাপচার করে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছেড়ে দেওয়ার ব্ল্যাকমেলিং করতেন। একজন সাইকোপ্যাথ। এমন না যে নরেন্দ্র মোদী জানতেন না, তাকে সেই দলের শীর্ষ নেতারা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব BL সন্তোষকে চিঠি দিয়ে ইমেল করে জানিয়েছিলেন যে প্রজ্জ্বল রেভান্না এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তাকে যেন লোকসভায় কিছুতেই টিকিট না দেওয়া হয়। বিজেপি কর্ণপাত করেনি, শুধু তাই নয়, খোদ দেশের প্রধানমন্ত্রী এসে তিনি প্রজ্জ্বল রেভান্নার সমর্থনে হাসান লোকসভা কেন্দ্রে ভোট চেয়ে গেছেন দেশের মানুষের কাছে। কি বার্তা দিয়ে গিয়েছেন নরেন্দ্র মোদী, এক ঝলক দেখেন। हासन लोकसभा से एनडीए के सिर्फ प्रज्वल रेवन्ना और मंड्या से मेरे मित्र एचडी कुमार स्वामी आने वाली 26 अप्रैल को इनके लिए आपका हर वोट मोदी को मजबूती देगा, देश का भविष्य तय करेगा। নরেন্দ্র মোদী যখন প্রজ্জ্বল রেভান্নাকে সার্টিফিকেট দিচ্ছেন এই রকম একজন ধর্ষককে, তখন কেউ কি সেখানে ধর্ষকের চরিত্র, তার জাত, তার ধর্ম এগুলো জানতে চেয়েছে? চাইনি। নরেন্দ্র মোদীর নিজের কেন্দ্র বেনারস হিন্দু ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি ভেতরে একজন স্কলার ছাত্রী, তাকে যে 4 জন ধর্ষণ করলো, গণধর্ষণ করলো, তাদের ছবি নরেন্দ্র মোদীর সাথে, তাদের ছবি স্মৃতি ইরানির সাথে, যোগী আদিত্যনাথ জেপি নাড্ডার সাথে। তারা বিজেপির আইটি সেল অমিত মালব্যার কর্মী। 22 দিন এফআইআর নেয়নি পুলিশ। জানতে চেয়েছে কেউ তাদের জাত কি, ধর্ম কি? কিন্তু সন্দেশখালির সময় বলা হলো শাহজাহান বাহিনী, অর্থাৎ কোট আনকোট মেসেজটা ঢুকিয়ে দেওয়া যে মুসলমানের হাতে হিন্দু রমণী অত্যাচারিত। পুরোটাই সাজানো নাটক ছিল, আজকে দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু সারা ভারতবর্ষে বার্তা রটিয়ে দেওয়া হলো, সমস্ত সংবাদ মাধ্যম গদি মিডিয়াকে নাবিয়ে দেওয়া হলো ন্যারেটিভ তৈরি করতে যে পশ্চিমবঙ্গের হিন্দু রমণীরা মুসলমানের হাতে আক্রান্ত, অত্যাচারিত। দেখো মমতা ব্যানার্জির সরকারের আমলে এই হয়েছে, এদেরকে তোমরা দেশের ক্ষমতায় আনতে চাও? সন্দেশখালির ভিডিও যখন ভাইরাল হলো, আসল সত্যি সামনে এলো, কোথায় সেই গদি মিডিয়া, কোথায় সেই নয়ডা বেস মিডিয়া? কটা খবর দেখেছেন গতকালকের পর থেকে করতে? এমনকি সেই গঙ্গাধর বাবু তিনি নিজে আরেকটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন যে হ্যাঁ এই ভিডিওটা তার, এই গলা তার, সকালবেলা বলছেন। কিন্তু এটা একটা ষড়যন্ত্র, কারণ তাকে না জানিয়ে লুকিয়ে এই ভিডিওটা করা হয়েছিল, স্টিং অপারেশন করা হয়েছিল। তারপরে শুভেন্দু অধিকারী তাকে তুলে নিয়ে যায় এবং বিকেলবেলা সে বয়ান বদল করে বলে যে এই ভিডিওটা তার নয়। সকালবেলা সে নিজে স্বীকার করে নিয়েছে অন্য একটি সংবাদ মাধ্যমের সামনে যে এই ভিডিওটা তার তোলা, তার গলা, কিন্তু এটা ষড়যন্ত্র। এমনকি তার স্ত্রী সেও গতকাল আরেকটি সংবাদ মাধ্যমে স্বীকার করেছে, সর্বভারতীয় সংবাদ মাধ্যম, যে এই ঘরটা তাদেরই ঘর, সেখানেই ভিডিওটা শ্যুট হয়েছে। তিনি দেখে বুঝতে পারছেন যে এই ঘরটা আসলে তাদেরই ঘর।
এই যে ন্যারেটিভটা তৈরি করা, এর পরবর্তী অংশ হচ্ছে পশ্চিমবঙ্গের সংবাদপত্রের পাতা জোড়া দেওয়া বিজ্ঞাপন। কিভাবে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হচ্ছে দেখুন সংবাদ মাধ্যমের পাতা জোড়ায় বিজ্ঞাপনে। বিজ্ঞাপন কি দিচ্ছে? তৃণমূলের হাতে সনাতন ধর্ম বিপন্ন। কোথায় রাজীব কুমার নির্বাচন কমিশনার? কোথায় চিফ ইলেকশন কমিশনার? আপনি তো প্রেস কনফারেন্স করেছিলেন যে ধর্মের ভিত্তিতে ভোট চাইতে দেবেন না, ঘৃণা ভাষণ করতে দেবেন না। নরেন্দ্র মোদী ঘৃণা ভাষণ করেছেন রাজস্থানে, সরাসরি মুসলমানদের বিরুদ্ধে কুৎসিত মন্তব্য করেছেন। কোথায় আপনার হেড স্পিচের বিরুদ্ধে অ্যাকশন? আর এই যে বিজেপি বিজ্ঞাপন দিচ্ছে, এই বিজ্ঞাপনটা একবার দেখে নিন। এই বিজ্ঞাপনে পরিষ্কার সরাসরি ধর্মের ভিত্তিতে মেরুকরণ করে ভোট চাইছে বিজেপি। কখন চাইছে? যখন মালদা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোট চলছে, ঠিক তার দুদিন আগেই বিজ্ঞাপন এসছে। আর আজকে মালদা মুর্শিদাবাদের ভোট, অর্থাৎ মালদা মুর্শিদাবাদের যে হিন্দু, তাদের কাছে বার্তা দেওয়া যে সংখ্যালঘু অধ্যুষিত মালদা এবং মুর্শিদাবাদের যত হিন্দু ভোটার, তারা যেন প্রকাশ্যে বিজেপিকেই ভোটটা দেয় প্রকারান্তরে। অর্থাৎ ধর্মের ভিত্তিতে বিভাজনের যে রাজনীতি, সেই রাজনীতির পুরনো চেনা ট্র্যাকে বিজেপিকে ফিরতে হচ্ছে, কারণ ডেভেলপমেন্টের মিথ্যে এজেন্ডা ভারতবর্ষের মানুষ প্রত্যাখ্যান করেছে। নরেন্দ্র মোদীর 5 ট্রিলিয়ন ইকোনমির গ্যাস বেলুনের গল্প দেশের মানুষ প্রত্যাখ্যান করেছেন। সারা ভারতবর্ষের মানুষ আস্তে আস্তে নরেন্দ্র মোদীকে রিজেক্ট করছেন। দেশের বেকার, শিক্ষিত বেকার যে কাজ চায় সে দেখছে বছরে 2 কোটি বেকারের চাকরি তো হয়নি, 10 বছরে 20 কোটি, উল্টে 19 কোটি বেকার নতুন করে তৈরি হয়েছে। কৃষকের আয় তো দ্বিগুণ হয়নি, উল্টে কৃষক রাস্তায় সিঙ্গু বর্ডারে আন্দোলন করছে। ব্যাংকে 15 লাখ ঢোকেনি, কিন্তু মমতা ব্যানার্জির দেওয়া 100 লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকেছে। তার ঘরের মেয়েরা কন্যাশ্রী নিয়ে সুবিধা পাচ্ছে, সবুজ সাথীর সাইকেল পাচ্ছে, স্কুলে গেলে মিড ডে মিলের সুষম আহার এই বাংলার শিশুরা পাচ্ছে। আবার অন্যদিকে বিজেপি বিরোধী যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোতে, সেটা কেরালায় সিপিএমের শাসন হতে পারে, তামিলনাড়ুতে স্ট্যালিনের শাসন হতে পারে, বিহারে তেজস্বীরা যতদিন ছিলেন তাদের শাসন হতে পারে, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরেরা যতদিন ছিলেন তাদের শাসন হতে পারে, আর দিল্লিতে বুলডোজার চালাচ্ছে আম আদমি পার্টির উপরে। সারা ভারতবর্ষে যেখানে বিরোধী সরকার, সেখানে ইডি সিবিআই এজেন্সির রাজ, আর যেখানে বিজেপির সরকার, সেখানে 7 খুন মাপ। প্রফুল প্যাটেল, যার বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, আমরা তুলিনি, ইডি তুলেছিল, প্রফুল প্যাটেলের সব দুর্নীতির অভিযোগে ইডি তদন্ত বন্ধ করে দিয়েছে। অজিত পাওয়ারের বিরুদ্ধে 70,000 কোটি টাকা স্ক্যাম, ইরিগেশন দুর্নীতি, তদন্ত বন্ধ হয়ে গিয়েছে। বিজয় মালিয়া, নীরব মোদী, মেহুল চোকসিরা দেশের টাকা মেরে, ব্যাংকের টাকা মেরে দেশ ছেড়ে পালিয়ে যেত, নরেন্দ্র মোদী সহযোগিতা করতেন তার সরকার। আর এখন প্রজ্জ্বল রেভান্নারা দেশের মহিলাদের যৌন নির্যাতন করে, ধর্ষণ করে, তাদের ভিডিও ভাইরাল করে তার হয়ে নরেন্দ্র মোদী ভোট প্রচার করেন, মানুষের কাছে ভোট চান এবং তাকেও দেশ ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা করেন। এই যখন সামগ্রিক চিত্র ভারতবর্ষে, দেশের মানুষ এবার স্থির করে নিয়েছেন নো ভোট টু বিজেপি। বিজেপিকে ভোট দেওয়া মানে আগামী দিন 1000 টাকার রান্নার গ্যাস 2000 হবে, 100 টাকার পেট্রোল 104 টাকা, 105 টাকার পেট্রোল 200 টাকা লিটারে যাবে, 95 টাকার ডিজেল 150 টাকায় যাবে। জীবনযাত্রার মান উন্নয়ন হবে না, বড়লোক আরও বড়লোক হবে, আম্বানির আরও টাকা বাড়বে, আদানি আরও কয়েক লক্ষ কোটি টাকার মালিক হবে, আর দেশের গরিব মানুষ একবেলা আতপেটা খেয়ে যারা থাকেন, তাদের হয়তো দুবেলাই আতপেটা খেয়ে থাকতে হবে। এই ভারতবর্ষ চান না প্রকৃত ডেভেলপমেন্ট? একটা সময় ভারতবর্ষ ইকোনমিক গ্রোথ দেখিয়েছিল, রিসেশনের বিরুদ্ধে লড়াই করো। আগামী দিন প্রকৃত ডেভেলপমেন্ট চান না এই বিভাজনের রাজনীতি চান? সেই সিদ্ধান্ত ভারতবর্ষের মানুষকেই নিতে হবে, ইন্ডিয়ার মানুষকেই আগামী দিন সেই সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তের ভার আপনার হাতেই। তাই প্রত্যেক ভারতবাসীর কাছে আবেদন, নিজের কেন্দ্রে যান, নিজের ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটের দিন অবশ্যই আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। এবং যারা আমাদের দেশের সংবিধান বদল করতে চায়, যারা আমাদের দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চায়, যারা আমাদের দেশের ফেডারেল স্ট্রাকচার নষ্ট করতে চায়, সেই বিজেপিকে একটিও ভোট নয়, যাকে ইচ্ছে তাকে ভোট দিন। বিজেপির বিরোধী যে সবচেয়ে বেশি শক্তিশালী শক্তি
অবশ্যই ভোটটা তাকে দিন। এই রাজ্যের বুকে বিজেপির বিরোধী শক্তি তৃণমূল কংগ্রেস। এ রাজ্যের বুকে বিজেপিকে হারাতে পারে তৃণমূল কংগ্রেস। এ রাজ্যের মানুষের কাছে অপশন হিসেবে তাই তৃণমূল কংগ্রেস, আবার পাঞ্জাবের ক্ষেত্রে অপশন হিসেবে আম আদমি পার্টি, দিল্লিতে আম আদমি পার্টি কংগ্রেসের জোট, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে এনসিপির জোট, তামিলনাড়ুতে স্ট্যালিন, কেরালায় কংগ্রেস আর সিপিএম, এখানে বিহারের বুকে তেজস্বী যাদব কংগ্রেসের জোট। সারা ভারতবর্ষের বুকে বিজেপি বিরোধী লড়াইয়ে শক্তিশালী যারা, উত্তরপ্রদেশে অখিলেশ যাদব, সারা ভারতবর্ষে তাদের সাথে থাকুন। সবার আগে এই সাম্প্রদায়িকতা, এই দেশের অর্থনৈতিক অব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে ফেলা এবং সংবিধানকে নষ্ট করে ফেলা, এর বিরুদ্ধে আপনার ভোট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিক এই আশা রাখছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।